हे एवरीवन, वेलकम बैक टू সম্পূর্ণাস ব্লগিং ওয়ার্ল্ড। গুড মর্নিং। দেখো সকাল সকাল ব্রেকফাস্টে হচ্ছে স্যান্ডউইচ বানিয়ে ওর জন্য দেখো প্যাক করে দিয়েছি র্যাপিং পেপারে। আর বাইরে দেখো যথারীতি সেই মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখো কিরকম বৃষ্টি হচ্ছে। নিচে এসেছিলাম দরজা লাগাতে, চলো ওপরে যাই। এখানে দেখো ও ঠাকুরের কাপড়গুলো সমস্ত কেচে পরিষ্কার করে মিলে দিয়েছে। আর এই যে ব্যালকনিতে এলাম একটুখানি বৃষ্টি দেখবো, তারপরে গিয়ে হচ্ছে কালকের অনেক জামা কাপড় আছে কেচে তুলে রাখা ছিল দুদিন ধরে, সেগুলো গোছাবার। ঘরের অবস্থা দেখছো, দড়িতে একদম মানে যা তা অবস্থা। তো চলো ঝটপট করে আগে ভালো করে গুছিয়ে নিই ঘরটাকে টিপটপ করে। আর এদিকে ব্যালকনিটা খুলে রেখেছি, এত সুন্দর ভিউ আসছে না কি বলবো। মানে বেশ মেঘলা বৃষ্টি হচ্ছে, যদিও এতে মানুষের মানে সাধারণ মানুষ যারা অফিস টফিস যায় বাইরে বেরোয় তাদের খুবই সমস্যা, বিশেষ করে বাজার দোকান করা। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর লাগছে না, একবার চোখটা চলেও যায় কাজ করতে করতে। এই দেখো বেশ ভালো লাগছে না বাইরেটা দেখতে। এই দেখো ঘরগুলোতে না এত পরিমাণে ঝুল হয়েছে, তো ভাবলাম সাইড দিয়ে যতটা হয় দিয়ে নিই, কারণ কালকেই চাদর চেঞ্জ করেছি, তো চাদরটা আজকে চেঞ্জ করা যাবে না। আর অল্প তো থাকতে থাকতে নিয়ে নিলে না আর বাড়াবাড়িটা হয় না। ঝুলগুলো অ্যাকচুয়ালি দুটো ঘরেরই নিয়েছি, এই ঘরটাও ওই ঘরটা দেখানো হয়নি তোমাদের। ঝুল হয়েছে। ঘেনে বৃষ্টি হয়েই যাচ্ছে, দেখো একটা না। এইদিকে বিল্ডিংটা দেখলে বুঝতে পারবে। তারপর দেখো ঘর ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে একটু টিভিটা ভাবছি চালিয়ে দিয়ে গান শুনতে শুনতে বিছানাটা তুলে দিই। আর বাইরে তো যা বৃষ্টি হওয়ার হয়েই যাচ্ছে, তো দেখি এগুলো ঝটপট তুলে নিই না, একটু কিছু খেতেও হবে কারণ খিদেও পেয়ে গেছে। তো চলো বিছানাটা তুলতে থাকি আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই বলো। আর এদিকে দেখো ঘরটাও বেশ টিপটপ লাগছে না, ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর লাগছে। আর যেহেতু আজকে ঝুলটুল একদম ঝেড়ে নিয়েছি না, ভীষণ পরিষ্কারও লাগছে। তবে কি জানো তো, আমার তো আবার ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে, ওই জন্য একটু ভয়েই আছি, আবার এখনই না হাঁচি শুরু হয়ে যায়। তো এদিকে দেখো বিছানাটা তোলাই হয়ে গেছে। আজকে না ভাবছি একটু হালকার ওপরেই রান্না করব, দেখি কি রান্না করা যায়। অ্যাকচুয়ালি এত সুন্দর ওয়েদার, একবার মনে হচ্ছে যে একটু স্পাইসি করি, কিন্তু এই একটানা রোজই তো বৃষ্টি হয়ে যাচ্ছে, এই করে না রোজই বেশ রিচ খাওয়া হয়ে যাচ্ছে। তো আজকে ইচ্ছা আছে আলু পটলের কিছু একটা বানাবো, তো দেখা যাক কি বানাই। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অলমোস্ট আমার বিছানা সব তোলাই হয়ে গেল। আর এবারে চাদরটা ভালো করে ঝাড়তে হবে, তো তার আগে কারণ ঘরে ঝুল ঝেড়েছে, তো চাদরটা ভালো করে ঝেড়ে না নিলে না মুশকিল আছে। তো তার আগে টিভিটা চালিয়ে দিই। চলো টিভিটা একটু দেখতে দেখতে কাজ করলে না মনটা দেখবে ভালোই লাগে। আর টিভিতে এদিকে তো আমি গানই চালাবো, তো ঠাকুরের গানগুলো ভাবছি চালিয়ে দিই আর এদিকে যা গোছাতে থাকি। তো এই কাজটা বেশ সকালবেলায় দেখবে বেডরুম ঘর সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকলে না ঘরটাও যেন টিপটপ লাগে আর মনটাও ভালো লাগে, ফ্রেশ লাগে। দেখবে নোংরা জায়গা বা নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে না ঘরটা একদম মানে কীরকম একটা ক্লামজি ব্যাপার থাকে, ঘরের মধ্যে যেন পজিটিভিটিটাই থাকে না। তো সেই জন্য দেখো সুন্দর করে একদম ভালো করে গুছিয়ে টুছিয়ে নিলাম।
আর আমার এখন তো তোমরা জানোই খুব সুবিধা হয়েছে, সব কিছু ওই যে ড্রয়ারটা আছে ড্রয়ারটার মধ্যে ডাম্প করে দিয়ে একদম, সেই জন্য বিছানাটা একদম টিপটপ থাকে। আর দেখবে বিছানার উপরে না এক গাদা বালিশ বিছানা পড়ে থাকলে কীরকম একটা যেন লাগে, মানে যতই পরিষ্কার করা হোক ঘরগুলো ঠিক পরিষ্কার যেন হয় না। তো ওদিকে যে এই যে টিভিতে গানটা প্লে করতে করতে চলো এবার এই যে ড্রয়ারের ভেতরে সমস্ত বালিশ চাদর এক্সট্রা যে বিছানাগুলো থাকে সেগুলোকে ঢুকিয়ে দেবো। তাতে কী হবে, ঘরটা আমার একদম সুন্দর ফাঁকা ফাঁকা হয়ে থাকবে। আর তারপরে চাদরটাকে খুব ভালো করে আজকে ঝাড়লাম, কেন জানো তো ঝুল ঝেড়ছি তো, দেখবে ঝুল ঝাড়লে দুটো একটা করে করে ঝুল যেন বিছানাতে পড়তেই থাকে। আর ওই যে বললাম অ্যালার্জির সমস্যা আছে, যে একটুখানি যদি নাকের মধ্যে কোনোভাবে ঢুকে যায় ব্যাস আর দেখতেই হবে না, সারাদিন এত হাঁচি দেবো মানে মনে হয় পাড়া প্রতিবেশীও এসে পাগল হয়ে যাবে। তো এই দেখো একদম সুন্দর করে পট করে ঝেড়েছি একদম, যাতে এক দানাও ঝুল না থাকে। আর তারপরে তাও জানো রাত্রের দিকে সেই অ্যালার্জির ওষুধ খেতেই হয়েছে। তো এই দেখো বিছানা টিছানা গুছিয়ে একদম ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন। তো তোমরা বলো কেমন লাগছে, একদম সুন্দর লাগছে না টিপটপ? আর দেখবে এই রকম ঘরের মধ্যে ঢুকলে এমনিই যেন মনে হয় বাহ ঘরটা কি সুন্দর পরিষ্কার, মন একদম ফ্রেশ লাগে। আর এই যে আমি একবার করে তোমাদেরকে ব্লগে আমার এখন নতুন অ্যাডিশন এই যে বোনের ড্রয়িং আর আমার এগুলোকে মানে এই অ্যাস্থেটিক হ্যাঙ্গিংগুলোকে একবার করে দেখাই। হ্যাঁ, তো তারপর দেখো চলে এসেছি, বললাম না বেশ খিদে পেয়েছে। আর আমার জন্য এখানে অলরেডি স্যান্ডউইচ করেই রেখেছিলাম, তো সেটা একটু গরম করতে এসেছি। আর এখানে দেখো ওকে কর্নফ্লেক্স দিয়েছিলাম আর দুধ ছিল, তো বাকি দুধটাকে এবার ভাবছি ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো তারপর দেখো আর মাঝখানে কিরমভাবে কিছু শ্যুট করিনি। তারপরে দুপুরে নিজের জন্য একটু ফাঁকিবাজি লাঞ্চ বানাতে চলে এসেছি। তবে এক একদিন না মনে হয় যে কিছুই রান্না করবো না। তো তোমরাও কি এরকম করো আমার মতো, মানে নিজের জন্য মনে হয় ধুর যা হোক একটু বানিয়ে নেবো। আর আমার কাছে কমফর্ট ফুড না একটাই, সেটা হচ্ছে ডাল আলু সেদ্ধ ভাত। তো আজকে আবার সেটা করতেও ইচ্ছা হলো না, ভাবলাম ওয়ান পট কিছু বানাবো। আর ওয়ান পট বানানোর জন্য সব থেকে ইজি তো আমার মনে হয় হচ্ছে ভাত ভাজা। তো আমার কাছে বেশ খানিকটা রাত্রে লেফট ওভার ভাত ছিল, তো দেখো ভাতটাকে বার করে রেখে দিলাম যাতে একটু রুম টেম্পারেচারে চলে আসে। আর এখানে দুটো ছোটো ছোটো আলু নিয়ে নিয়েছি, মানে মিডিয়াম সাইজের। আর তারপরে আলুটাকে ভালো করে পিল করে একদম লম্বা লম্বা করে ভাজার মতো করে কেটে নিয়েছি। তো দেখবে যে সব সময় মনে হয় না তরকারি দিয়ে রান্না করে খাবো না। আর আমার যদি মানে এখন যেহেতু দুপুরবেলাতে আমি নিজে একাই খাই, ও তো অফিসে টিফিন নিয়ে চলে যায়, তো সেই জন্য নিজের জন্য না মানে রান্না করতেই মনে হয় সব থেকে বেশি বিরক্ত লাগে। তো যেদিনকে কোনো রান্না বান্না আগের দিনের লেফট ওভার কিছু থাকে না, সেদিন আমার কাছে মনে হয় এটাই হচ্ছে সব থেকে কমফোর্টেবল আর মানে একদম সব কিছু ব্যালেন্সড একটা ফুড। তো দেখো ডিম টিমও দিয়ে দিওতে, তাহলে কী হয় খাবারটার মধ্যে একটা প্রোটিনও চলে যায়, আর ভাত তো থাকছে, আলু থাকছে, কার্বোহাইড্রেট, মানে সব কিছুর কাজ একসাথেই হয়ে যায়। মানে না খেয়ে থাকার থেকে তো আমার মনে হয় বেটারই এটা অপশান। আর দেখবে মানে এরকম ওয়েদারে যে খুব ব্লান্ট খাবার মানে একদমই যে টেস্ট নেই এরকম কিছু হালকা খাবারও খেতে ইচ্ছা হয় না। তো সেই অনুপাতে এটাতে একটুখানি দেখো আলুগুলোকে একদম লম্বা লম্বা করে আলু ভাজার মতো কেটে নিয়েছি। আর এর সাথে বেশ একটু পেঁয়াজ, তারপরে পেঁয়াজটাকে বেশ ভালো করে অনেকটা পেঁয়াজ কুচিয়েছি, তারপরে একটু রসুন কুচি দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি। তাহলে কী হয় বেশ একটা ঝাল ঝাল অন্যরকম টেস্টও হয়। আর বিশ্বাস করো এই খাবারটা না খেতে এত সুন্দর লাগে। তো গরম গরম তোমরা যদি খাও মানে একবার ট্রাই করে দেখো, সত্যি করে বলবে যে হ্যাঁ একটা ভালো রেসিপি। মানে হয়তো অনেকেই ভাত ভাজাটা খায়, তবে এরকম মানে যখন নিজেদের জন্য রান্না করতে ভালো লাগবে না তখন যদি ফাঁকিবাজি রান্নাটা করো তখন দেখবে যে মানে মনে হবে যা ঠিক আছে, পেটটা তো ভরলোই, তার সাথে অনেকটা হেল্পও হয়ে গেল। হ্যাঁ, তো এই যে এখানে দেখো পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা কাটতে গিয়ে দেখবে চোখ জ্বলার একটা ব্যাপার থাকে, তো সেই জন্য না আমি অর্ধেক করে আগে ভালো করে চোখটা মানে পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে নিই। তাহলে কী হয় পেঁয়াজের যে আঠাগুলো থাকে মানে যে রসটা থাকে সেটা বেরিয়ে গেলে পেঁয়াজটা না একদম চোখ জ্বালা করে না। তারপরে এখানে দেখো কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। আর কতগুলো কাঁচা লঙ্কা আমি দিয়েছি দেখো, বললাম না বর্ষার ওয়েদারে ভীষণ ঝাল ঝাল করে খেতে ইচ্ছা হচ্ছে। তো তারপর এখানে দেখো পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি ভালো করে, তার সাথে না প্রায় ওই দুটো মতো না পাঁচ ছটা মতো মনে হয় রসুনও কুচি করে দিয়ে দিয়েছিলাম। তাতে কি হয়েছিল বেশ একটা সুন্দর সেন্ট হয়েছিল। আর সত্যি কথা বলতে এর মধ্যে একটুখানি ডিমও দিয়েছিলাম, ডিমটা দিলে দেখবে আরও সুন্দর টেস্ট হয়। তো এই দেখো কাটাকুটি ধোয়া হয়েও গেল। আর মানে ম্যাক্স টু ম্যাক্স এটা বানাতে তোমার লাগবে ওই 7 থেকে 10 মিনিট মতো। কেন বলো তো, মানে শুধু এই আলুটা ফ্রাই হতেই যতক্ষণ সময় মানে সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগে। তো আর এদিকে ভাতটা তো মানে সেদ্ধ হয়েই আছে, তাই খুব কম টাইমেই হয়ে যায়। এখানে দেখো আমার একটা কড়াই ছিল একটুখানি তেল, তো এই কড়াইটাই বসিয়ে দিলাম গরম করে। আর এতে না আমি আজকে সর্ষের তেলেই করেছি।
তো তারপর দেখো এখানে আলুটাকে ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপরে এটাকে করব। আর আলুটা একটু ভালো করে না ধুলে না মানে স্টার্চটা থাকলে দেখবে কিরকম ঘেটে ঘেটে যায়। তো যাই হোক, এবার এখানে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে রসুন, কাঁচা কোচানো পেঁয়াজ আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে। আর এগুলোকে একটুখানি ভালো করে নাড়িয়ে নিলেই না একটা সুন্দর মানে গন্ধ ছাড়বে, দেখবে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সবটা মিলে মানে তোমরা বুঝতেই পারবে যে এটা হয়ে এসেছে, গন্ধটা মানে ফোড়নটা হয়ে এসেছে। তো এর মধ্যে তারপরে আলুটা দিয়ে একটুখানি নুন, আগেই নুনটা দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা একটুখানি সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। তো তারপরে এর মধ্যে আলু আর একটু হলুদও মানে হলুদটা দিয়েও ভালো করে নাড়িয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে আর ধুয়ে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেবো সবটা দিয়ে। এবার কী সব থেকে বড়ো কাজ যেটা মানে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেওয়া। তো এই দেখো এখানে ভালো করে পেঁয়াজ লঙ্কা নুন সমস্তটাকে ভালো করে একটুখানি কষানো মতো করে নিয়েছি। এবার এই যে জল ঝরিয়ে রাখা আলুটা দিয়ে দিলাম, এবার আলুটাও এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, একদম মিক্স করে নেবো সুন্দর করে দিয়ে। তারপরে এই যে ব্যাস রান্না 70% হয়েই গেল। এবার আলুটা সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে বাকি যা কাজ বলছি দাঁড়াও। তারপরে আমি তাই করতে করতে ভাবলাম চলো এদিকে ভাতটা বসিয়ে দিই, ফালতু দাঁড়িয়ে থেকে কী হবে, যতক্ষণ আলুটা ভাজা হবে। তো এদিকে দেখো চালটা ধুয়ে নিলাম, আর চালটা যেই ধোয়া হয়ে গেল সুন্দর করে, তো তারপরে এর মধ্যে হচ্ছে যে চালটা ধুয়ে নিয়ে এর মধ্যে এবারে সব একে একে মশলাগুলো মানে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে এবারে মানে এই রান্নাটা করব। তো তার আগে দেখো এখানে ভাতটা বসিয়ে গ্যাসটা জ্বালিয়েও দিলাম। তো ভাতটা এদিকে হতে থাক, ভাতটা হতে হতে আমার এদিকে ভাবছি যে এখন যেহেতু সময় আছে আর আলুটা অলমোস্ট মনে হচ্ছে সেদ্ধ হয়েই এসেছে। তো এই যে খুন্তি করে একটা আলু তুলে একটু টেস্ট করে দেখে নিলাম যে নরম হয়েছে নাকি। তো দেখলাম যে হ্যাঁ ঠিকঠাকই আছে, আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে সুন্দর। তো সেই জন্য এখানে আলুটাকে ধুয়ে নিয়ে এবার এদিকে চলে এলাম, ডিমটাকে এই যে ফেটিয়ে দিয়ে দিলাম, মানে ডিমটাকে আর মানে ফেটিয়েও নিয়ে একবারে ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে সবটা ভালো করে কষিয়ে নিলাম। মানে ডিমটাকে একটু ভাজা ভাজা করে নিলাম আর কি, কষিয়ে নেওয়াটাও ঠিক বলা হচ্ছে না, মানে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। আর ভাবলাম যে ঠিক আছে চলো ডিমটা যতক্ষণ ওদিকে হচ্ছে ততক্ষণ আমি এদিকে দুপুরের যে রান্নাটা হবে সেটাও করে নেবো। তো এই দেখো এদিকে ডিমটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে যে ভাতটা ছিল লেফট ওভার রাইসটা সেটা এর মধ্যে দিয়ে এবার কিন্তু খুব সুন্দর করে মিক্স করতে হবে। আর তার আগে দিয়ে দিতে হবে একটু নুন, কারণ এই রান্নাটার মধ্যে বুঝতেই পারছো এই ভাতের মধ্যে নুনটা যদি না ঢোকে না ফ্লেভারটা অতটা সুন্দর আসবে না। তো এই যে এখানে ওই জন্য বেশ খানিকটা নুন দিয়ে দিয়েছি, এবারে ভালো করে সবটাকে মিক্স করে নিচ্ছি। এই যে দেখো এবারে সুন্দর করে মিক্সড হয়ে যাওয়ার পর আর সেরকম কোনো কাজ নেই, মানে এটা আস্তে আস্তে এবারে ফ্লেভারটা যতটা সুন্দরভাবে ভাজবো তো তত সুন্দরভাবে ঢুকবে ভিতরে। আর তত একটু খিদে পেয়ে গেছিলো তো ভাবলাম কী করবো একটু কলা খেয়ে নিই। তো তারপর দেখো এদিকে আলু পটল ভাজা করব, মানে আলু পটলের একটু সর্ষে পোস্ত দিয়ে ঝাল মতো করবো ভাবলাম। তো সেই জন্য দেখো ভাবলাম যে চলো এদিকে যখন এই রান্নাগুলো হচ্ছে তখন এটাও একটুখানি করে এগিয়ে নিই। তো সেই জন্য এখানে দেখো পটলগুলো একদম সুন্দর করে খোলাটা ছাড়িয়ে নিয়েছি, একটু করে খোলা রেখে দিয়েছি। দেখেছি মা এইভাবে করে তাহলে বলে যে একদম পটলটা গলে যায় না। তো এরভাবে কেটে দেখো বীজগুলো বার করে দিয়েছি, কারণ আমার না পটলের বীজ মুখে পড়লে খুব বিচ্ছিরি খেতে লাগে। তো তারপরে এখানে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি আর একটু লম্বা লম্বা করে আলু দিয়েছি। আর আমার না মানে আলুর প্রতি একটু আলাদাই অবসেশন আছে, তোমরা দেখবে আমি 80% কি 90% রান্না করি তাতেই আলু দিই, কারণ মানে আলুটা না থাকলে ঠিক আমার যেন পোষায় না আর কি। তো এই দেখো এখানে সুন্দর করে লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি। তো চলো আলু পেঁয়াজ ভালো করে পটল ভালো করে ভেজে নেবো, ভেজে তারপরে এটাকে পেঁয়াজ ফোড়ন দিয়েই ভাজবো, ভেজে তারপরে তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো রেসিপিটা। এটা না খুব মানে চটজলদি হয়ে যায় আর খেতে ভীষণ টেম্পটিং লাগে একটা এরকম রেসিপি। তো এই দেখো এখানে সুন্দর করে লম্বা লম্বা করে আলুগুলো ঝটঝট করে কেটে নিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়। তো সেই জন্য এবার চলো এগুলোকে ভালো করে ধুয়ে নিই। আর কিচেনটাও না একবারে ভাবছি এই সবজির যে খোলা টোলাগুলো আছে ফেলে দিই, না হলে দেখতে কি বাজে লাগে না। তো যাই হোক এখানে দেখো আমার ওই যে দুপুরের ফাঁকিবাজি রান্না হয়ে গেছে। আর তারপরে এই দেখো এখানে আলু পটল ভালো করে একদম কচলে কচলে ধুয়ে নিলাম যাতে একটুও স্টার্চ না থাকে। আর সুন্দর করে ধুয়ে নিলে দেখবে রান্নাটাও দেখতে বেশি সুন্দর লাগে, কারণ একটুও বললাম না এই আগের বারই বললাম স্টার্চ থাকলেই দেখবে খাবারগুলো কীরকম যেন হয়। তো দেখো সেদিনকে হচ্ছে ওল ভাতে মেখেছিলাম, তো সর্ষে পোস্ত একটু বেশি করেই বেটে রেখে দিয়েছিলাম। এটাকে আর একটু অল্প জল দিয়ে একটু ঘুরিয়ে নেবো, তাহলেই একদম নর্মাল হয়ে যাবে। আর দেখবে এরকম করা থাকলে না কাজে ভীষণ সুবিধা হয়। তো এখানে ফ্রাই প্যানটা ধুয়ে বসিয়ে দিয়েছি আর এরপর এতে একটুখানি বেশ খানিকটাই তেল দিয়েছি। তো তারপর ফোড়ন দিয়ে আলু পটলটাকে ভালো করে ভেজে নেব। আর এর মধ্যেই হচ্ছে সর্ষে পোস্তর যে পেস্ট করা আছে সেটাও দিয়ে দেবো।
তো এগুলো এখানে হতে থাক, একটু নুনও দিয়ে দিচ্ছি, নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে মানে এটা আবার ঢাকা দিয়ে ভাজা হতে। তো দেখো এখানে সব দিয়ে দিলাম, এবার একটু হলুদও দিয়ে দেবো। তো তারপর এটাকে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ভাজা হোক। আর এটা ভাজা হয়ে গেল মানে এটারও সেম 90% রান্না হয়ে গেল। তো সর্ষেটা আর পোস্তটা একবার একটুখানি জাস্ট জল দিয়ে মানে আর একবার বাটা মতো করে নেবো, কারণ জমে থাকে তো। আর ওই হিটটা পেলে, মিক্সির যে হিট হয় ওই হিটটা পেয়ে গেলে এটা একটুখানি ভালো করে হয়ে গেল। তো এবার তারপর ওটা মিশিয়ে দিলেই রান্নাটা আমার হয়ে যাবে। আর ওদিকে আমার খাবারটাও হয়ে গেছে। তবে আমি ভাবলাম যে চলো এই রান্নাটা হতে হতে, আর খাবারটাও তো খুব গরম, একটু ঠান্ডা হোক, তো ততক্ষণ সর্ষে পোস্তটা একবার বেটে নিই। আর ওদিকে প্রচুর বাসন রাখা আছে, তো সেই বাসনগুলো ভাবছি চলো ঝটপট গুছিয়ে নিই, কারণ কাজ যতটা দেখবে এগিয়ে রাখবে না তত নিজেরই সুবিধা হয়। তো এই দেখো এখানে প্রচুর বাসন রয়েছে, তো চলো বাসনগুলো ঝটপট করে গুছিয়ে নিই। আর তোমরা তো জানো প্রত্যেকটা ব্লগে অলমোস্ট আমি বলি যে এই কাজটা করতে আমার ভীষণ বিরক্ত লাগে। তো সেই জন্য চলো চটপট করে বাসনগুলো আগে গুছিয়ে নিই। আর রিসেন্টলি জানো তো ঘরে কি মাছির উপদ্রব হয়েছে, তাও রেগুলার ফিনাইল ইউজ করে আমার যে হেল্পিং হ্যান্ড আছে ঘর মোছার সময়, তাও কেন যে এত মাছির উপদ্রব হচ্ছে, আসলে ওদেরও দোষ নেই, এত বৃষ্টি হচ্ছে না, কিছু করার নেই, ওরাও মানে মনে হয় বাইরে থাকতে পারছে না বলে ঘরে ঢুকে চলে আসছে। তো দেখো এখানে প্লেটগুলোকে সুন্দর করে অর্গানাইজ করে নিচ্ছি। তারপরে ট্রেগুলোর একসাথে না 3খানা ট্রে বেরিয়ে গেছে, তো ট্রেগুলোকে ভাবছি ঢুকিয়ে দিতে হবে। তো তারপর এখানে দেখো বাসনগুলো অর্গানাইজ করার পরেই চলে এলাম জলের বোতলটা ভরতে। আর এই মেশিনটা না কালকে রাত্রে ও চার্জ দিয়েই রেখেছিল। তো চলো জলের বোতলগুলো ভরে নিয়ে, মানে ওই যে বললাম আমার মনে হয় যতটা কাজ এগিয়ে রাখবো ততটাই ভালো। কাজ যত পড়ে থাকবে না তত টেনশন হতে থাকে যে না এটার পর এটা করতে হবে, এটার পর এটা করতে হবে, তার থেকে দেখো এদিকে কাজগুলো এগিয়ে না মানে আমিও ফ্রি। তো তারপর দেখো এখানে কতগুলো বোতল খালি হয়েছে দেখতে পাচ্ছ, তো সমস্ত বোতলগুলোকে ভরে নিয়েছি। আর এই যে নর্মাল যে কোল্ড ড্রিঙ্কসের বোতল আছে সেগুলো হচ্ছে আমার রান্নার কাছে লাগে, তো সেগুলোকেও ভরে নিয়েছি। আর এখানে এই দেখো আমার খাবারটা দেখতে কেমন হয়েছে বলো, ভীষণ সুন্দর হয়েছে না দেখতে? তো আমার না খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমাদের প্রি ওয়েডিং শ্যুটের মানে ভিডিওটা ছিল, ওটাকে টিভিতে চালিয়ে একটুখানি দেখছিলাম। তো মাঝে মাঝে দেখবে পুরনো এই জিনিসগুলো দেখতে বেশ ভালোই লাগে, মনটা খুব ভালো হয়ে যায়। বলছি এদিকেই দেখো বর্মশাই হচ্ছে সন্ধ্যা দেখাচ্ছে ঠাকুরকে। চানাচুর মুড়ি আর আসার সময় চপ আর কলাটা কিনে নিয়ে এসেছে, মুড়ি চপ আর কলা নিয়ে এসেছে। আর এদিকে আমাদের চা হচ্ছে, চা হয়ে গেছে। তো দেখো এখানে চাটাও ফুটে গেছে, চলো চাটা ঝটপট ছেঁকে নিই। ইভিনিংয়ের চা, পেঁয়াজি চপ আর চানাচুর দিয়ে মুড়ি। তো চলো ঝটপট স্ন্যাক্সগুলো আমরা খেয়ে ফেলি, আর তার সাথে দেখা যাক টিভিতে কি দেখা যায়। ইগনোর করো বাকি সব কিছু। এই দেখো প্রসাদ দিয়েছে আমাকে ঠাকুরমশাই। এই যে হচ্ছে বাগানের আপডেট, গাছগুলোর না খাবারের প্রচুর প্রয়োজন ছিল, আজকেই সব কত ফ্রেশ লাগছে। না পড়ছে, চিপচিপ চিপচিপ করে পড়েই যাচ্ছে, একদমই ভিজিবিলিটি নেই সেরকম। মাধবী লতাটাকে এই বাঁশটা করে দিয়েছে এটাকে ধরে ওঠার জন্য। দুটো অ্যালামন্ডাও ফুটেছে। এদিকে ও হচ্ছে খেলা দেখছে। আর আমাদের এবার দেখো রাত্রে ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আর তারপর আজকে গ্যাসটাকে একদম ডিপ ক্লিন করে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিলাম। তাহলে দেখবে সকালবেলাতে না রান্নাঘরে ঢুকতে বেশ ভালো লাগে, যত ফ্রেশ কিচেন হয় তত যেন মনটা ভালো। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের।